আজকে শুক্রবারটা কেটেছে একটু অন্যরকমভাবে। সবাই মিলে এসেছিলাম আহসান মঞ্জিলে, একটা সুন্দর জায়গা যেখানে সবাই মিলে সময় কাটানো যায়। ননদদের সাথে দারুণ কিছু মুহূর্ত কেটেছে। সবাই একসাথে হলে সময় যেন উড়ে যায়, মনটাও ভালো থাকে। এখন চলুন দেখে নেই আমি পুরো দিনটা কিভাবে কাটালাম, কোথায় গেলাম, কি করলাম, সব কিছু থাকছে এই ব্লগে। সাথে থাকুন আর দেখতে থাকুন। যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। সবাই কেমন আছেন? আজকে ফ্রাইডে ছিল আর ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল, তাই জন্য ভাবলাম যে একটু বিরিয়ানি, কারণ গরমে তো বিরিয়ানি খাওয়া হয় না, আর হইলেও অনেক অসুবিধা হয়। মেয়ে অনেক বিরিয়ানি পছন্দ করে, সে একবার বিরিয়ানি খেয়ে বমি টমি করে ফেলছিল, তো অবস্থা খারাপ। তাই ভাবলাম যে প্রতিদিনই যেহেতু বিরিয়ানি বিরিয়ানি করে, আজকে এখনকার ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা এখনই করি। তো আমরা সকাল সকাল রান্নাবান্না করে খাওয়া দাওয়া শেষ করে চিন্তা করলাম যে একটু বাইরে কোথাও ঘুরে আসি। তারপর চলে গেলাম ঢাকা আহসান মঞ্জিল। এদিকে সারাদিন বৃষ্টি ছিল, তারপরও বিকেলবেলা আমরা বের হয়েছি, ভাবছি যে একটু কম ভিড় থাকবে। আরে বাবা, যাওয়ার পর যে অবস্থা, পুরো ভিড় গেটের সামনে, তার মধ্যে আবার ব্লগও, মানে ক্যামেরা নিয়েও মানুষ ব্লগ করতে আসছে। হ্যাঁ, করাই যায়, এমনি নর্মাল ভিডিও টিডিও যে আমরা করি, কিন্তু ক্যামেরা নিয়ে এই বৃষ্টির মধ্যে আসলে তাদের দম আছে। তারপর দেখলাম কয়েকজন কেক নিয়ে সামনে বসে আছে। ভাই রে ভাই, এই কেক তো উঠাই দিতেছে, তারপর এই কেক নিয়ে আসছে। আমার এখন কেক টেক দেখলেই কেন যেন বমি আসে একদম। তারপরও মানে মানুষের একটা আয় রোজগারের বিষয় আছে, সোর্স খুঁজতেছে, সবাই চায় যে কোন সোর্সে কি ইনকাম হয়। যাই হোক, এটা তার ব্যক্তিগত ব্যাপার। তারপর এখন শুনলাম যে কেক টেক বিক্রি করার রাস্তায় বসে উঠাইয়া দিছে নাকি, এখন আর এগুলো বিক্রি করতে পারবে না। আর যাই হোক, ওগুলো বাদ দিই। আহসান মঞ্জিলে কী কী করলাম, কী কী দেখলাম, সেগুলো তোমাদের সাথে মোটামুটি একটু শেয়ার করি। ফার্স্টেই তোমাদের সাথে বলে রাখি, এখানে হচ্ছে যে শুক্রবার তো অনেক পরিমাণ ভিড় থাকবে, তবে তোমাদের সাথে আমি কিছু ছবি শেয়ার করে দেবো না। যে আমি মানে কালকে নতুন একটা এডিট শিখছি, এত মানুষের ভিড়ে ছবি তুললা সব মানুষগুলারে গায়েব করে দিচ্ছি। তোমরাও চাইলে এটা করতে পারো। এখানে একটা জিনিস কি, সব পুরাতন জিনিসগুলো দেখতেও ভালো লাগে। আর আগে তো সবসময় জয়েন্ট ফ্যামিলি ছিল, সবাই একসাথে বসে খাবার খাইছে। আমি শুধু এগুলো ভাবছি, মানে এত মানুষ যে খাইছে তাদের সার্ভ করার লোক কয়জন ছিল, কতজন মানুষ ছিল, এত মানে আর নাইলে ওইখানে ওরা তো বলছে 100 জন একসাথে বসে খাইতো। তবে আমার মনে হয়েছে এখানে 50 থেকে 60 জনের চেয়ার আছে এইরকমের, তাও মনে হয় বেশি বলে ফেলছে। কিন্তু এত মানুষের সার্ভ কে করছে, কতজন মানুষ ছিল। যাই হোক, ভালোই লাগে না এত মানুষ একসাথে কীভাবে বসবাস করতো। ভাই, আমার ঘরে যদি 2 জন 1 জন মেহমানও আসে, আমার কেন যেন ওই দিনটা মানে একটু মানাই নেওয়ার চেষ্টা করি, তবুও সারা জীবন একসাথে থাকার চেষ্টা করি না আমরা। মানে কি একটা অবস্থা হয়ে গেছে, আসলে মানুষ অভ্যাসের দাস, ঠিক না? তাদের এক একটা রুমে এক একটা জিনিসের মানে প্রত্যেকটা রুম আলাদা আলাদা, গল্প করার রুম আলাদা, পুরো একটা রুম সিন্ধুকে ভরা। তাহলে কত পরিমাণে সোনা দানা টাকা পয়সা ছিল ভাবা যায়। যাই হোক, এই রুমটা দেখে তো আমার খুবই ভালো লাগছে। আর আমার তখন ফিল হচ্ছিল এগুলো আমাদের 14 গোষ্ঠী, আমাদের 14 গোষ্ঠীরা এইভাবে ছিল। আর এই জায়গায় বসে বসে আমরা এরকম সবাই মিলে গল্প করতেছিলাম। ফিল করেন যে আমরা সবাই, মানে আপনাদের 14 গোষ্ঠী এখানে সবাই মিলে বসে গল্প করতেছে, কেমন একটা ফিল আসবে না? খুবই ভালো লাগছে। আজকের ব্লগটা একটু বড়, 9-10 মিনিট হবে, তো একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখে ভালো লাগলে শেয়ার করে দেবেন। এখন একটু আহসান মঞ্জিলের মানে বিস্তারিত একটু ব্যাখ্যা দিব। আহসান মঞ্জিল ঢাকার এক ঐতিহাসিক এবং অন্যতম জনপ্রিয় স্থাপনা। বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এই রাজকীয় প্রাসাদটি একসময় ছিল নবাবদের বসবাসের জায়গা। বর্তমানে এটি পরিণত হয়েছে একটি জাদুঘরে। এই স্থাপনাটি প্রথমে নির্মিত হয়েছিল 1859 সালে এবং কাজ শেষ হয় 1872 সালে। এটি নির্মাণ করেছিলেন ঢাকার নবাব পরিবারের আহসানউল্লাহ। তার নাম থেকেই প্রাসাদের নাম হয় আহসান মঞ্জিল। প্রাসাদের স্থাপত্যশৈলী অনেকটাই ইউরোপিয়ান ধাঁচের, সাথে রয়েছে মুঘল ও ইসলামিক স্থাপত্যের ছোঁয়া। আরেকটা কথা বলে রাখি, আমি গুগলে দেখছিলাম এটা গোলাপি রঙের, কিন্তু এটা দেখছি যে লাল রঙের, তো ওই জন্য আমি গোলাপি রঙের ড্রেসটাই পরছিলাম। আসলে এটা কিন্তু পুরোটাই মিথ্যা কথা, যাই দেখি মিল গেছে। আসলে যাই হোক, পরে কাহিনীটা বলা শুরু করি। গোলাপি আর লাল রং যেটাই বলে না কেন, এই ভবনটি 2 ভাগে বিভক্ত। দক্ষিণ পাশে রয়েছে দরবার হল
এবং উত্তর পাশে ছিল বসবাসের জায়গা। আহসান মঞ্জিলের ভেতরে রয়েছে প্রায় 23টি গ্যালারি, যেখানে নবাব পরিবারের ব্যবহৃত জিনিসপত্র, ছবি, আসবাবপত্র ও ঐতিহাসিক দলিল সংরক্ষিত আছে। এখানে এসে শুধু ইতিহাস নয়, বরং সময়ের এক টুকরো ফিরে দেখা যায়, যেখানে ঢাকার বুকে এক সময়কার জমিদারি প্রভাব, রাজনীতি ও সংস্কৃতির সমন্বয় খুঁজে পাওয়া যায়। এখন এটি বাংলাদেশ জাতীয় জাদুঘরের অধীনে পরিচালিত হয় এবং পর্যটকদের জন্য প্রতিদিন উন্মুক্ত থাকে, সরকারি ছুটি ব্যতীত। এই প্রাসাদের চারপাশে আছে সুন্দর বাগান ও খোলা প্রাঙ্গণ, যেখানে দর্শনার্থীরা বসে বিশ্রাম নিতে পারেন, ছবি তুলতে পারেন, ঘুরে ঘুরে চারপাশ দেখতে পারেন। আকর্ষণীয় দিকসমূহের মধ্যে ছিল ইতিহাস ও নামকরণ। 1830 সালে ফরাসি ট্রেডিং হাউস থেকে এটি কুমরটুলি এলাকায়, কুমারটুলিও বলতে পারেন, ক্রয় করেছিলেন খোজা আলিমুল্লাহ। পরবর্তীতে নবাব আব্দুল গানি ভবনটি সংস্কার ও সম্প্রসারণ করেন এবং এটি তার ছেলে খোজা আহসানুল্লাহর নামে নামকরণ করা হয়। তাই বলা হয় আহসান মঞ্জিল। ভৌগোলিক অবস্থা ও পরিবেশ: মঞ্জিলটি বুড়িগঙ্গা নদীর পার্শ্বে অবস্থিত, যা প্রাসাদকে একটি চমৎকার রিভারফ্রন্ট ভিউ দেয়। ভবনের একটি অংশ র্যাংমহল ও আন্ডারমহল নামে বিভক্ত ছিল। র্যাংমহল ছিল অতিথি ও সজ্জিত হলের স্থান, আর আন্ডারমহল ছিল পারিবারিক ও গোপন অংশ। প্রাকৃতিক ও মানবসৃষ্ট বিপর্যয় ও সংস্কার: 7 এপ্রিল 1888 সালে একটি ঝড় টর্নেডো প্রাসাদের একটি অংশ ধ্বংস করে দেয়। বিশেষ করে অন্দরমহল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। 1897 সালের ভূমিকম্প ভবনটিকে আবারও ক্ষতিগ্রস্ত করে, তারপর সংস্কার করা হয়। 1985 সালে সরকার ভবনটি অধিগ্রহণ করে এবং 1992 সালে একটি মেমোরিয়াল মিউজিয়াম হিসেবে রূপ নেয়। সাংস্কৃতিক ও রাজনৈতিক গুরুত্ব: আহসান মঞ্জিল নবাব পরিবার ও ঢাকা রাজনীতির কেন্দ্রবিন্দু ছিল। এখানে নানা রাজনৈতিক আলোচনা, সমাজসভা ও মসুল মিলান করা হতো। 1906 সালে এখানেই প্রতিষ্ঠিত হয়েছিল অল ইন্ডিয়া মুসলিম লীগ, মানে ওই যে মুসলিম লীগ, ইন্ডিয়ান ভারতের যে মুসলিম লীগ, যারা পরবর্তীতে পাকিস্তান ও বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। মিউজিয়াম ও দর্শনীয় জিনিসপত্র আজ একটি জাতীয় জাদুঘরের একটি শাখা হিসেবে পরিচালিত। ঘরের মধ্যে সংরক্ষিত আছে নবাব পরিবারে ব্যবহার করা আসবাবপত্র আর চিত্র, স্মারক ও নথি। মিউজিয়াম ভ্রমণের জন্য অনলাইন টিকিট স্পষ্টভাবে কাজ নাও করতে পারে। অনেক দর্শক বলেছে তারা টিকিট অফিস থেকে সরাসরি কিনতে পায়। বড়দের হচ্ছে 40 টাকা আর ছোটদের জন্য 5 বছর উপরে 20 টাকা। তো আমরা এইভাবেই কাটছি, আমাদের 5টা টিকিট কাটছি বড়দের আর আমার মেয়ের জন্য একটা। তো এই তো আজকের ব্লগ তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবা। আর থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার ভিডিওটা ওয়াচিং করার জন্য। আর আমাদের ভিডিওটা কেমন লাগছে, আমাদেরকে কেমন লাগছে সবাইকে একসাথে, সেটাও তোমাদের কাছে জানার ইচ্ছা আমার কমেন্ট বক্স। এই জন্যই তোমরা অবশ্যই ফুল ব্লগটা দেখে কমেন্ট করবা। শুরুতে আমি একটা কথা ভুল বলছিলাম যে লাল কালারের বিল্ডিং, আসলে এটা গোলাপি কালার। তো ওইখান থেকে ঘুরে ফুরে কিন্তু আমরা আস্তে আস্তে আবার বৃষ্টি শুরু হয়ে গেছিলো। বাসায় এসে আমরা এই যে ননদদের সাথে এইরকম দুষ্টামি ফাইজলামি এগুলো করতেছিলাম। আল্লাহ হাফিজ, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।